এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কলকাতা এখন আওয়ামী লীগের সদর দপ্তর কার্যালয় রেসডেল গার্ডেন। আরো জানিয়ে দিব দায়িত্ব থেকে সরানো হলো ডিবি প্রধান মল্লিককে। আরো থাকছে ফ্যাসিবাদের মুখাকৃতিতে আগুন দেওয়া ব্যক্তি শনাক্ত, জানা গেল নাম। আরো জানিয়ে দিব ৩১০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে বলছে বিডা চেয়ারম্যান। এবং সর্বশেষ থাকছে পহেলা বৈশাখে মেট্রো রেলের 2 স্টেশন বন্ধ থাকবে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কলকাতা এখন আওয়ামী লীগের সদর দপ্তর কার্যালয় রোজডেল গার্ডেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতন ঘটে। পতনের পর ফ্যাসিস্ট হাসিনা সহ দলের সাবেক মন্ত্রী এমপি সহ রাজনীতিকদের মধ্যে অনেকে ভারতে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। এতে দেশটির পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা সহ বিভিন্ন এলাকায় এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের অভয়ারণ্য পরিণত হয়েছে। আর তাদের হেডকোয়ার্টার হচ্ছে কলকাতার নিউ টাউন আবাসিক এলাকার অভিজাত কমপ্লেক্স রোজডেল গার্ডেন। এখানে বসেই চলছে দলীয় কার্যক্রম। চলছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার মহাপরিকল্পনা। একই সঙ্গে বাংলাদেশকে অস্থিতিশীল রাখতেও তারা যাবতীয় ষড়যন্ত্র চালাচ্ছেন এই ভবনে বসে। অন্যদিকে আওয়ামী লীগ নেতা এবং সাবেক এমপি মন্ত্রী অনেকেই স্ত্রী সন্তানদের নিয়ে রীতিমতো সংসার পেতেছেন, কাটাচ্ছেন আয়েশি জীবন। বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানোর পাশাপাশি যোগ দিচ্ছেন নানা ধরনের সামাজিক অনুষ্ঠানেও। কেউ কেউ ছেলে মেয়েদেরও ভর্তি করিয়েছেন সেখানকার প্রতিষ্ঠানে। সংশ্লিষ্ট একাধিক সূত্র গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছে। খোঁজ খবর নিয়ে জানা গেছে রোজডেল গার্ডেনের 3 নম্বর অ্যাকশন এরিয়ার 2 নম্বর টাওয়ারের 11 তলার 11C ফ্ল্যাটে বর্তমানে বসবাস করছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। নিউটাউনের এই অভিজাত ফ্ল্যাটের স্ত্রী, মেয়ে এবং জামাতাকে নিয়ে থাকছেন শেখ হাসিনার অন্যতম আস্থাভাজন সাবেক এই প্রভাবশালী মন্ত্রী। শুধু তাই নয়, এই ভবনের নিচতলায় আরো একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন তিনি, যেটি কার্যত এখন আওয়ামী লীগ দলীয় কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। প্রতিদিন বিকাল 5টা থেকে রাত 10টা পর্যন্ত কলাতলায় আশ্রয় নেওয়া আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সংসদ সদস্য সহ প্রভাবশালী নেতাদের সঙ্গে বৈঠক করেন আসাদুজ্জামান খান কামাল। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কলকাতায় অবস্থান করেছেন। আওয়ামী লীগের সাবেক এক সংসদ সদস্যের ব্যবস্থা করে দেওয়া নিউটাউন এলাকায় একটি ফ্ল্যাটে স্ত্রীকে নিয়ে থাকছেন তিনি শারীরিকভাবে বেশ অসুস্থ। ভারতে অবস্থান করা নেতাকর্মীদের সঙ্গে তার তেমন যোগাযোগ নেই। আওয়ামী লীগ নেতাকর্মীরা কলকাতায় সেই জায়গায় নিয়মিত মিলিত হন। সেখানে ওবায়দুল কাদেরকে দেখা যায় না বলে দলীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে। এছাড়া আওয়ামী লীগের সভাপতি মণ্ডলী সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকও রীতিমতো কলকাতায় সংসার পেতেছেন। তার স্ত্রী, মেয়ে তার সঙ্গে সেখানে থাকেন। দায়িত্ব থেকে সরানো হলো ডিবি প্রধান মল্লিককে। ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গোয়েন্দা বিভাগের ডিবি প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে রেজাউল করিম মল্লিককে। তাকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। শনিবার ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। আদেশে বলা হয়, ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিককে ডিএমপির সদর দপ্তর সংযুক্ত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক স্বার্থে রেজাউল করিম মল্লিককে তার নামের পাশে উল্লেখিত স্থান পদায়ন করা হলো। এই আদেশে অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে। এর আগে গত 1 সেপ্টেম্বর ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার ডিবি প্রধান হিসেবে নিয়োগ পান অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়। রেজাউল করিম মল্লিক 1998 সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। তিনি 17তম বিসিএস ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সহ সিআইডি বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেন। 2022 সালের জুলাই মাসে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে মোহাম্মদ হারুনার রশিদকে নিয়োগ দেওয়া হয়। পরে গত 31 জুলাই এক আদেশে হারুনকে সরিয়ে ডিএমপির লজিস্ট ফিনান্সের অতিরিক্ত কমিশনার আশরাফুজ্জামানকে এ দায়িত্ব দেওয়া হয়। এরপর মাত্র 1 মাসের ব্যবধানে তার স্থলাভিষিক্ত হন রেজাউল করিম মল্লিক। ফ্যাসিবাদের মুখাকৃতিতে আগুন দেওয়া ব্যক্তি শনাক্ত, জানা গেল নাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রটেক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষের শোভাযাত্রা উদযাপনের জন্য তৈরি 2টি মোটিফে আগুন দেওয়ার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। রোববার তিনি জানান, ওই শিক্ষার্থীর নাম রবিউল ইসলাম রাকিব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী। সে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতি করতেন। এদিকে ডিএমপি কমিশনার এস সাজ্জাদ আলী জানিয়েছেন, আগামীকাল সোমবার শোভাযাত্রা শুরুর আগেই নববর্ষের শোভাযাত্রা উদযাপনের জন্য তৈরি 2টি মোটিফে আগুন দেওয়ার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হবে। শনিবার ভোরে নববর্ষের শোভাযাত্রার জন্য বানানো ফ্যাসিবাদের মুখাকৃতি ও শান্তির পায়রা মোটিফ দুটিতে আগুন দিলে
তা পুড়ে যায়। এর মধ্যে শান্তির পায়রা মোটিভটি আংশিক পুড়লেও ফ্যাসিবাদের মুখাকৃতি মোটিফটি পুরোপুরি পুড়ে যায়। আগুন দেওয়ার সিসিটিভি ফুটেজে দেখা যায় শনিবার ভোরের দিকে চারুকলা অনুষদের দেওয়াল টপকে আগুন দেয় এক ব্যক্তি। ভোর 4:45 দিকে এক যুবক মুখে মাস্ক পরিহিত অবস্থায় চারুকলা অনুষদের 3 নম্বর গেটের দেওয়াল টপকে ভেতরে প্রবেশ করেন। তিনি কালো টি শার্ট ও খাকি রঙের প্যান্ট পরা ছিলেন। ভেতরে প্রবেশ করে কিছুক্ষণের মধ্যেই তিনি প্রতিকৃতিতে আগুন লাগিয়ে দেওয়াল টপকে বের হয়ে যান। ৩১০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে বলছে বিডা চেয়ারম্যান। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, সদ্য সমাপ্ত বিনিয়োগ সম্মেলনে প্রাথমিকভাবে ৩১০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। আরও বিনিয়োগ প্রস্তাব পাইপলাইনে আছে। রোববার রাজধানীর বেলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এ সম্মেলনে বাংলাদেশ সরকারের মোট ব্যয় হয়েছে প্রায় ১.৫ কোটি টাকা। তবে এতে পার্টনার হিসেবে যারা অংশ নিয়েছেন তারা ব্যয় করেছেন প্রায় ৩.৫ কোটি টাকা। সব মিলিয়ে 4 দিনে এ সম্মেলনে খরচ হয়েছে প্রায় ৫ কোটি টাকা। সংবাদ সম্মেলনে বিডার চেয়ারম্যান জানান, 10টি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের প্রক্রিয়া বাতিল করা হয়েছে। তিনি বলেন, বিনিয়োগ সম্মেলনে খরচ হয়েছে প্রায় ৫ কোটি টাকা। এর মধ্যে সরকারের খরচ হয়েছে ১,৪৫,০০,০০০ টাকা। আশিক চৌধুরী বলেন, খরচের হিসাব দিয়ে সামিটকে মূল্যায়ন করা যাবে না। বিনিয়োগের সব ক্রেডিট এই সামিটের নয়, এটা আগে থেকে চলতে থাকা আলোচনা ভিত্তিতে হয়েছে। সামিটে এসেই বিনিয়োগের ঘোষণা দিয়ে দেবেন, বিষয়টি এমন নয়। তাই এটাকে সামিটের সফলতা হিসেবে দেখার সুযোগ নেই। সামিটের খরচ দিয়ে বিনিয়োগের পরিমাণ বিচার করলে হবে না। এছাড়া 6টি কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের তথ্যও জানান তিনি। এবারের সম্মেলনে বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ বেশি ছিল জানিয়ে তিনি বলেন, বাংলাদেশি বিনিয়োগকারীদের পাশাপাশি এবার 50টি দেশ থেকে 415 জন বিদেশি ডেলিগেট অংশ নিয়েছেন। সংখ্যার দিক থেকে বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ 58%। এই সময় বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, দেশের মানুষের সহনশীলতা, বিনিয়োগ সম্ভাবনার অবস্থা চোখে দেখে বিদেশিরা উচ্ছ্বাসিত। সামিটের সফলতা নিয়ে বিডার চিন্তিত নয়। বিদেশিদের কাছে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরাই ছিল সম্মেলনের প্রধান উদ্দেশ্য। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন। পহেলা বৈশাখে মেট্রো রেলের 2 স্টেশন বন্ধ থাকবে। পহেলা বৈশাখ উপলক্ষে আগামীকাল সোমবার মেট্রো রেলের ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ স্টেশন 4 ঘন্টার জন্য বন্ধ থাকবে। রোববার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি নোটিশে মেট্রো চলাচলের বিশেষ ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। ডিএমটিসিএল জানিয়েছে, বাংলা নববর্ষ 1432 সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে জননিরাপত্তার স্বার্থে আগামী 14 এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ মেট্রো রেল স্টেশন দুপুর 12টা পর্যন্ত বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য মেট্রো রেল কর্তৃপক্ষ যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে।